1730 সাল। ঢাকা তখন ধনে জনে পরিপূর্ণ গমগমে এক শহর। তার জুড়ি মেলা সারা ভারতবর্ষে ভার। ভারতবর্ষ কেন, পৃথিবীতেও বহু নগর ঢাকাকে সেই সময় ঈর্ষা করে। একদিকে যেমন আছে মসলিন, অন্যদিকে বাণিজ্য, অন্যদিকে খাবার। মুঘলদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সেই সময় ঢাকা। এই সময় কাশ্মীর থেকে এলেন একদল বণিক। তারা ব্যবসা করতে এলেন সেই ঢাকায়। কিসের ব্যবসা করবেন তারা, কিসের নয়? একদিকে যেমন পাট এবং পাটজাত দ্রব্যের, অন্যদিকে তেমন জামা কাপড়ের। এদিকে আছে মশলা, অপরদিকে আছে তামাক। একদিকে আছে সোনা, অপরদিকে আছে সুদ। এইরকম বিবিধ ব্যবসা তারা ফেলে বসলেন সেই ঢাকা শহরে। অচিরেই প্রচুর ধনসম্পদ লাভ হলো সেই পরিবারের। ক্রমে তারা কিন্তু এইসব ব্যবসা থেকে সরে আসলেন জমি কেনা বেচায়। ক্রমে ক্রমে বিপুল পরিমাণ জমি তাদের হস্তগত হলো। এই সময় কিন্তু তারা কেবল ব্যবসায় নিজেদের কর্মক্ষেত্র সীমিত রাখেননি, এবং এখানেই তাদের পরিবার হয়ে ওঠে অন্য সবার থেকে খানিকটা আলাদা। কারণ তারা বিপুল পরিমাণ সামাজিক কাজকর্মে নিজেদেরকে ব্যাপৃত রাখেন। এর মধ্যে আছে ঢাকায় রাস্তায় বৈদ্যুতিকরণ, তাছাড়াও পানীয় জল এবং অন্যান্য জল সরবরাহ, রাস্তাঘাট ঠিক করা, মানুষজনের জন্য সামাজিক কাজকর্ম করা ইত্যাদি। একদিকে এই বিপুল পরিমাণ ধন সম্পদ, অন্যদিকে এই সামাজিক কাজকর্ম, এই দুয়ে মিলে এই পরিবারের প্রথম 1843 সালে খোয়াজা আলিমুল্লাহ তিনি অভিহিত হন নবাব নামে। এরপর পরবর্তী প্রজন্মে আসেন খোয়াজা আব্দুল ঘনি। তাকে মহারানী ভিক্টোরিয়া প্রথম সরকারিভাবে নবাব উপাধি প্রদান করেন। এরপর তার ছেলে খোয়াজা এহসানুল্লাহ, তারই নামে আজও দাঁড়িয়ে আছে ঢাকায় সেই সুবিশাল প্রাসাদ বুড়িগঙ্গার তীরে, যার নাম এহসান মঞ্জিল। এদের প্রত্যেকেই কিন্তু এক একজন এক এক ক্ষেত্রে খুব কৃতী হন। কেউ বা ব্যবসায়, কেউ বা রাজনীতিতে, কেউ বা সাহিত্যে শিল্পে। খোয়াজা আলিমুল্লাহ, তারপর খোয়াজা এহসানুল্লাহ, তার ছেলে খোয়াজা সালিমুল্লাহ। তার মূল উৎসাহের এলাকা ছিল রাজনীতি। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন ইন্ডিয়ান মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তবে আজকে কিন্তু আমরা যদিও সংক্ষিপ্ত ইতিহাস রাখলাম আপনাদের সামনে সেই পরিবারের, কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় সেই পরিবারের বিলাস ব্যসন, খাওয়া দাওয়া ইত্যাদি। আজও যে এহসান মঞ্জিল তার বিপুল আয়তন নিয়ে দাঁড়িয়ে আছে সেই বুড়িগঙ্গার তীরে, সেখানে একটি মিউজিয়াম আছে। সেখানে এই ঘরে আছে রাখা নানান রকমের বাসনপত্র, ওই ঘরে বিরাট ডাইনিং টেবিল। সেই ডাইনিং টেবিল যদিও তৈরি হয়েছিল নবাব পরিবারের জন্য, কিন্তু শোনা যায় তারা নাকি খুব একটা সুযোগ পেতেন না সেই ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবার। কেন? কারণ সেখানে সব সময় নানান মানুষের ভিড় লেগে থাকতো, এবং কেউ আসলেই তাকে বলা হতো সে যেন খেয়ে যায়। এইভাবে সারাদিন ধরে সেই ডাইনিং টেবিলে বিভিন্ন মানুষ খেতে বসতেন, এবং নবাব পরিবার নিজেরা খুব একটা আলাদা করে বসবার সুযোগ পেতেন না। তাদের কিন্তু একদিকে যেমন ছিল কাশ্মীরের খাওয়া দাওয়া, অন্যদিকে মুঘল খাওয়া দাওয়া এবং বঙ্গভূমির যে নিজস্ব আহার, তা কিন্তু মিলেছিল সেই পরিবারে। আজকে যে রান্নাটি শিখব, সেখানে একদিকে যেমন বঙ্গদেশের প্রভাব দেখা যায়, কারণ মূল উপকরণ ইলিশ মাছ, এবং অন্যদিকে দেখা যায় মুঘল প্রভাব। এই দুয়ের মিশ্রণে তৈরি হয়েছে এক অদ্ভুত সুন্দর রান্না। আগেও আমরা এই রান্নার অন্য একটি প্রকারভেদ দেখিয়েছি আমাদের চ্যানেলে, তবে সেটি করেছেন আলপনা হাবিব তার মনের মাধুরী মিশিয়ে এবং তার মায়ের রান্না দেখিয়ে। এই যে রান্নাটি, এই রান্নাটি কিন্তু একেবারেই নবাব পরিবারের রান্না, রাজসিক, সুন্দর, সুস্বাদু। আজকে শিখব ঢাকাই নবাবী ইলিশ পোলাও। চলুন শিখি। এই ভরা বর্ষায় ইলিশ মাছের পোলাও খাবেন না তো কবে খাবেন? এই রান্নার বিশেষত্ব হলো এতে কিন্তু সর্ষের তেল এবং ঘি দুটিই পড়ে। আর হ্যাঁ, এই রান্না কিন্তু পেঁয়াজ ছাড়া হবে না। দুটি ভাগে পেঁয়াজ, একদিকে পেঁয়াজ বাটা, অন্যদিকে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। রান্না শুরু করার জন্য প্রথমে কড়াই চাপান আছে, তারপর ঢেলে দিন খানিকটা সর্ষের তেল।
সর্ষের তেল গরম হলে সেখানে দিয়ে দিন পেঁয়াজ বাটা এবং আদা বাটা। তেল গরম হয়েছে, দিয়ে দেব 4 চামচ বা 5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে, এবার দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও অল্প জল। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাতে থাকুন। আদা ও পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার রান্নাটিতে ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই ও তার সাথে স্বাদ অনুযায়ী নুন। আঁচ মাঝারি রেখে রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না দই মিলিয়ে গিয়ে পুরোপুরি তেল ছেড়ে দেয়। দই থেকে তেল ছেড়ে দিলে এবার রান্নাটিতে যোগ করুন খুব অল্প পরিমাণ চিনি, সাথে দিন গোটা 8-10 মাথা চেরা কাঁচা লঙ্কা। এবার মাছ ছাড়বার পালা। 4 টুকরো মাছ ছেড়ে দেব। এবার আঁচ কমিয়ে এনে ঢাকা দিন কড়াইটি। 1 পিঠ হতে দিন পরবর্তী 2 থেকে 3 মিনিট। তারপর খুব সাবধানে প্রত্যেকটি মাছ একবার উল্টে দিন। মাছগুলি উল্টে দিয়ে আবার কড়াই ঢাকা দিন, হতে দিন অন্য পিঠটি আরও 3-4 মিনিট। তারপর আঁচ নিভিয়ে প্রত্যেকটি মাছ সাবধানে তুলে আলাদা রাখুন এবং যে ঝোলটুকু থাকবে সেইটুকু আলাদা একটি বাটিতে ঢেলে রাখুন। তারপর সেই কড়াই আবার বসানো আছে। এবার কড়াইটিতে ঢেলে দিন 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি যতক্ষণ গরম হচ্ছে একসাথে ছেঁচে নিন 7-8টি ছোট এলাচ, 8-10টি লবঙ্গ এবং 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। ঘি গরম হয়েছে, এবার তাতে ফোড়ন দিন গোটা 3 তেজপাতা এবং ছেঁচে রাখা গরম মশলা। ফোড়নের সুগন্ধ বের হয়েছে, এবার এতে ঢেলে দিন যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল। আমি গোবিন্দভোগ নিয়েছি। চাল দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না চাল খানিকটা স্বচ্ছ হয়ে আসে। চাল সুন্দরভাবে ভাজা হয়েছে। একদিকে ইলিশ মাছ রান্নার গন্ধ, অন্যদিকে এই পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চালের সুবাস, দুই মিলিয়ে এক অপূর্ব সুগন্ধে সারা ঘর ভরে গেছে। এইবার জল যোগ করবার পালা। কতখানি জল যোগ করব? যতখানি চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণ জলের অল্প কম জল যোগ করবার পর প্রথমে আঁচ চড়া রাখবো এবং যেই মুহূর্তে ফুটতে আরম্ভ করবে তখন একদম নিভু করে আঁচ ঢাকা দেব, দিয়ে রাখবো পরবর্তী মিনিট 18 থেকে 20। জল ফুটবার সময় যোগ করুন চালের আন্দাজে নুন। এইবার আঁচ কমিয়ে এনে কড়াই ঢাকা দিয়েছি। এরপর 18 মিনিটের অপেক্ষা। দেখবেন তারপর কড়াই যখন খুলব তখন কীরকম জাদু সৃষ্ট হয় তার ভিতরে, কারণ ততক্ষণে জল পুরো শুকিয়ে যাবে এবং চাল ওপরে উঠবে একদম সমান মাপে হয়ে। তারপর এই রান্না শেষ করব। তবে আপনারা নিশ্চয়ই অনেকেই ভাবছেন এই সময় যে আমার বাড়ির ইলিশ পোলাওটি ঠিক এরকম হয় না তো। অনেক রকম প্রকারভেদ আছে এই রান্নার। কিছুদিন আগে এনেছিলাম বরিশালি ইলিশ মাছের তেল পোলাও, তা কিন্তু সর্ষের তেলেই পুরো রান্না এবং একেবারে অন্যরকম। এরকমই আপনাদের পরিবারেও নিশ্চয়ই নানান রকম এইসব রান্না আছে। ইলিশ পোলাও হোক, অন্যান্য রান্না হোক, সেসবের জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি। গত বছর আমরা এনেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দর্শকের দরবারে। আপনাদের থেকে বিপুল সাড়া পেয়েছিলাম এবং খুব জনপ্রিয় হয়েছিল সেই সিরিজটি। তাই জন্য এবছর আবারও আনছি ফিরিয়ে সেই দর্শকের দরবারে।
আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের পরিবারে নিশ্চয়ই আছে এমন সব রান্না যা বড় দুর্লভ অথবা হারিয়ে যেতে বসা অতি বিরল। সেই সব রান্না দিন আমাদেরকে, সাথে দিন তার গল্প। এবং আমরা যদি মনে করি সেই সব রান্না সত্যি শ্রেষ্ঠ, তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের পরিবারের মানুষদের নামসহ সেই সব রান্না প্রকাশ করব। সাথে ডেকে নেব আপনাদেরও, আপনারা এসে আমাদের সাথে রান্না করবেন। আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা 6291834357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সেই রেসিপিগুলি। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। ঢাকাই নবাব পরিবারের আজকের পর্বটি হচ্ছে ইলিশ পোলাও। এই রাজস্বিক রান্নাটি নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে লিখে জানান। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করবেন দয়া করে। যদি মনে করেন এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবেন, তাহলে দয়া করে শেয়ার করুন এই সব পর্বগুলি। আপনার বন্ধু, আপনার প্রিয়জনেরাও জানুক এই সব রান্নার গল্প, এই সব রান্নার কথা। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের সাথে এসে খেয়ে দেখতে চান এই সব রান্নাগুলি এবং আমাদের প্রি বুক লাউঞ্জে আসতে চান, তাহলে আমাদের যোগাযোগ করুন সেই একই নম্বরে 6291834357। আমাদের এই প্রি বুক লাউঞ্জটি কিন্তু 32 নম্বর লেক প্লেস রোড অথবা জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে অবস্থিত। এটি সাদার্ন অ্যাভিনিউয়ের সংলগ্ন এবং লেক মার্কেটের পিছন দিকে। আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকব। অনেকেই এমন থাকেন যাদের হয়তো আসবার সুবিধা নেই, কিন্তু খেতে চান এইসব রান্নাগুলি, তাহলেও কোনো সমস্যা নেই। যদি আপনারা কলকাতা, সল্টলেক অথবা নিউ টাউনের যে কোনো জায়গায় থাকেন, তাহলে আমাদের যোগাযোগ করুন, অর্ডার দিন। আমরা কিন্তু কেটারিংয়ের অর্ডারও নিই এবং আমরা সেই অর্ডার আপনার বাড়িতে পৌঁছবো। আমরা কিন্তু প্রত্যেক শুক্রবার, শনিবার অথবা রবিবার একটি করে প্ল্যাটার অথবা একটি করে আয়োজন আপনাদের জন্য তৈরি করে রাখি এবং সেটি যদি চান বুক করতে পারেন। সেই বুকিংয়ের নাম্বারও একই, তবে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউব অ্যাকাউন্টে। এবার রান্নায় ফিরব। ভাত সুন্দর সমান হয়েছে। এইবার এতে যোগ করুন আগে থেকে রেখে দেওয়া ইলিশ মাছের সেই ঝোলটুকু, সাথে যোগ করুন 1 কাপ পরিমাণ বেরেস্তা, এবং 2 চা চামচ পরিমাণ কেওড়ার জল। খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিন পোলাওটুকু। এবার রান্নাটিতে ওপর দিয়ে সাজিয়ে দিন মাছগুলি এবং ঢাকা দিয়ে পোলাওটি দমে রাখুন আরও মিনিট 5।